মুঘল আমলের ইতিহাস যদি জানতে চান তাহলে শ্যামল গঙ্গোপাধ্যায়ের মুন্সিয়ানায় ডুব দিন। তাঁর লেখার মুন্সিয়ানায় শাহজাদা দারা শুকো এক অসাধারণ উপন্যাস হয়ে উঠেছে। ইতিহাসের সঙ্গে কল্পনার মিশেল কখনো সুন্দর রোম্যান্টিক মুহূর্ত তৈরি করছে, আবার কখনো এক একটা যুদ্ধের দৃশ্য এমনভাবে তৈরি করছে যে মুগ্ধ না হয়ে উপায় নেই। নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন শ্যামল গঙ্গোপাধ্যায়ের শাহজাদা দারা শুকো। আজ দ্বাদশ দিন, অধ্যায় 10। শুরু করি। আগ্রা দুর্গের বাইরে সবচেয়ে দামি হাভেলি সম্ভবত আব্দুল হাজি সিরাজির। তিনি শাহী হেকিম, শাহজাদাদের শাহজাদারাও তারই হাতে এই দুনিয়ার আলো দেখে। তাদের পয়দাইশ হেকিম সিরাজি সাহেবেরই হাতে, তাই তার হাভেলির সামনে কেওয়াড়ি পাহারা ব্যবস্থা শাহী দেওয়ানখানা থেকে হয়ে থাকে। হাভেলিটি দুমহলা, পাথরের দেওয়াল, কাঠের মেঝে, বড় বড় জানালায় ভারী চিলমান টানা থাকে সারা দিন। সামনে পেছনে বাগানে হরেক ফুলের মেলা। বাড়ির পেছনটা গোলামবাদীদের থাকবার ঘর, তার পেছনেই যমুনা। ডান পাশে ঘোড়া ঘর, এখন সেখানে ঘোড়া থাকে না। তাজা বয়সে হেকিম সাহেব ঘোড়া দাবড়াতেন। এখন দেওয়ানখানা থেকে তার জন্যে 2 ঘোড়ার জুড়ির ব্যবস্থা আছে। ইদানিং হেকিম সাহেব হাভেলি থেকে বেরোন কম। যতটা না বয়সের ভারে, তার চেয়ে বেশি হায়দরাবাদ থেকে কিছুকাল হলো নিকা করে আনা একটি কোচি বেগমের পাহারাদারির জন্যে। বেগমের নাম সুরাইয়া। হায়দরাবাদ থেকে সুরাইয়া একা আসেনি, নাসিব ফেরাবার জন্যে ভাই ওয়াসিমকেও সঙ্গে এনেছে। এখন ঠিক দুপুরবেলা। নতুন গরম পড়তে শুরু করেছে। সেকেন্দ্রার দিক থেকে এই সময়টায় কোকিল আসে খুব। আগ্রার গাছে গাছে তো বসেই, তাদের দলছুট কয়েকটা কোয়েল সিরাজি সাহেবের বাগানেও এসেছে। তারা চৌসা আম গাছে বসে কুশি আম তো নষ্ট করছিলই, বাগানের মাটিতে নেমে বেলির কুঁড়িও খুঁটে খুঁটে খাচ্ছিল। কিন্তু সব দেখেও কিছু করতে পারছিলেন না হেকিম সাহেব। বাগানের লাগোয়া চাতালে গামানি কাঠের বিশাল এক কাঠের ঘেরাওয়ের ভেতর বসে তিনি। 2 গোলাম তাকে দুধে চান করাচ্ছিল। আমলকির তেল, শুকনো হরিতকির চূর্ণ, ইসের মূল, আরও অনেক হেনা তেনা পাশেই সাজানো। নিজে ইউনানি হেকিম হয়েও খুবই গোপনে নিজের হাভেলির ভেতর বসে তিনি বিশুদ্ধ কবিরাজি মতে কায়কল্প করছিলেন। কারণ বেগম সুরাইয়া তার বয়সের তুলনায় নিতান্তই কচি। সময়টা এমন বেছে নেওয়ার কারণ, আজ সুরাইয়া বেগম গেছে শাহী মিনা বাজারে। হাভেলি ফাঁকা দেখেই তিনি তাজা জওয়ানি ফিরে পেতে গোপনে এ কায়কল্পে বসেছেন। বছরে এই একটি দিনে শাহী হারামের জেনানা মহল থেকেই আওরতরা সবাই পসরা সাজিয়ে বসে। খোদ বাদশাহ ছদ্মবেশে বেরিয়ে সেই মিনা বাজারে কেনাকাটা দরদাম করবেন আজ। অন্য কোনো পুরুষ সেখানে ঢুকতে পারে না। রাজধানী আগ্রা হলেও কেতায়, সহবতে, রাইসে হায়দরাবাদ ফেলনা নয়, বরং বিশিষ্ট। এই মিনা বাজারেই জেনানাদের ভেতর সেই কেতা আর সহবত নিয়ে গোপনে অদৃশ্য এক রেশারেশি চলে। আমির ওমরাহ, মনসাবদার, জায়গিরদারদের বেগমরা মন কাড়া সাজে সেজে পসরা নিয়ে বেচতে বসে। সেখানে খদ্দের একজনই, খোদ বাদশাহ, তবে ছদ্মবেশেই তার ঘোরাঘুরি। সেখানে খুবসুরতি, জওয়ানি, ঠাট ঠমকে হেকিম সাহেবের চোখা কচি বেগমটিই না শেষে আশেপাশের জেনানাদের চক্ষুশূল হয়ে খোদ বাদশারই মন কেড়ে বসে। বাইরে থেকে কিছুই জানার উপায় নেই। ভেতরে পাহারায় অল্প বয়সী সুন্দরী চেরির দল, বাইরে পাহারায় খোঁজা বাহিনী। শেষে না এই বুড়ো বয়সে বুক চাপড়াতে হয়।
দুই গোলাম দুধ ঢালছে মাথায়। এবার গা মুছিয়ে হরিতকির গুঁড়ো মেশানো আমলকি তেল দিয়ে সারা গা ডলাই মলাই করবে। কিন্তু সুরাইয়া বেগমকে নিয়ে ওই ভয় হেকিম সাহেবকে অস্থির করে তুলছিল। কি দরকার ছিল মিনাবাজারে যাওয়ার? হাত তুলে কোয়েল কটাকে তাড়াতে পারছিলেন না তিনি। সারা মন জুড়ে থাকা আতঙ্কটাই যেন কোয়েল তাড়ানোর বাধা। গামানি কাঠের ঘেরাওয়ের ভেতর ভিজে গায়ে বসে হেকিম সাহেবকে বাগানের দিকে গোলাম কুঠিতেও চোখ রাখতে হচ্ছিল। সুরাইয়া বেগমের ভাই ওয়াসিম না হতে পেরেছে শামশেরবাজ, না হতে পেরেছে লাঠি খেলায় তুখোর লকড়েইট। যদি ঢাল নিয়ে লড়াকু ঢালুয়াও হতে পারত তো লস্করে ঢুকিয়ে দেওয়া যেত। ঘোড়ায় তো উঠতেই পারে না। যা পারে তা হলো গোলাম কুঠির আড়াল আবডালে গিয়ে বাঁদিদের পাশে ঘোরাঘুরি করতে। সারা দিন ছোঁক ছোঁক। বাঁদিদের ভেতর লক্ষ্মীকে নিয়ে ভাবনা হেকিম সাহেবের। 12-13 বছরের এ বাঁদিটি তিনি নিয়েছিলেন বেশ সস্তায়। 7 আশরাফি আর দর কষাকষি করে আরও 6 রুপেয়ায় এসেছিল পেঁকাটি। এই বছরে গায়ে গতরে দিব্যি ডাগর হয়ে উঠেছে। আর তার সঙ্গে আড়ালে আবডালে ওয়াসিমের যত ফুসুর ফুসুর। গা মুছিয়ে দিয়ে গোলামরা হেকিম সাহেবকে বাগানের দিকে পিঠ করে ঘুরিয়ে বসালো। আর তখনই ওয়াসিম কি করছে জানার জন্যে তিনি অস্থির হয়ে উঠলেন। গোলামরা তখন তার গায়ে পিঠে ইসের মূল মেশানো হরিতকি আর সাদা তিল বাটা মাখাতে শুরু করেছে। ওয়াসিম বছর 19-এর সুশ্রী হায়দারাবাদী জওয়ান। খুব একটা তাগড়া নয়, বরং শায়েরদের মতোই হালকা ছিমছাম দেখতে। সে তখন হাভেলির পেছন দিককার বাগান পেরিয়ে একেবারে যমুনার কিনারায়। সুরাইয়া বেগমের ছেঁড়া খোঁড়া কামিজ কুর্তি গায়ে দিয়েই লক্ষ্মীর দিন কাটে। আর এই টুটা ফাটা কামিজ কুর্তাই তার সর্বনাশ ডেকে আনে। শরীরের যে জায়গায় লক্ষ্মীর বেরিয়ে থাকে সেটাই হয়ে ওঠে ওয়াসিমের মরণ। ওয়াসিম লক্ষ্য করেছে লক্ষ্মী ঠিক কনৌজি নয়, ফতেপুরিও নয়। চলনে বলনে যে ঠাট ঠমক আছে ওদের মতো তাও নয়। কেমন নরম, সব সময় দুঃখী দুঃখী ভাব। ডাকলে হরিণের মতো কেঁপে ওঠে লক্ষ্মী। মুলতানি বাঁধে খাদেজা যতটাই দাপটিয়া, লক্ষ্মী যেন ততটাই ভয়ে কাহিল, মাটির সঙ্গে মিশে থাকা। হাভেলির বাইরে লক্ষ্মী কারি পাতা তুলছিল। বুকের ওপর রসোই ঘরের কাপড় কোষে বাঁধা। বোঝাই যায় রসোই ঘর থেকে সোজা পাতা তুলতে এসেছে। ওয়াসিম একেবারে সামনে গিয়ে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে লক্ষ্মীর কোচর থেকে সব কারি পাতা মাটিতে ঘাসের ওপর পড়ে গেল। পড়ে যেতে সে একদম মূর্তি হয়ে দাঁড়িয়ে পড়ল। করলে কি, সব ফেলে দিলে? বলতে বলতে ওয়াসিম নিজেই উবু হয়ে কারি পাতা একটা একটা করে তুলতে লাগলো। তুলতে তুলতে বলল, এত ভয় কিসের আমাকে? আমি বাঘ না ভাল্লুক? লক্ষ্মী খুব আস্তে আস্তে বলল, বেগম সাহেবা দেখলে আবার মারবে। আপা এখন ঘরে নেই, সাহেব এখন হাভেলি চত্বরে। গোলামরা তাকে ডলাই মলাই করছে। লক্ষ্মী কোনো কথা বলল না। দূরে যমুনার চরে কারা এই দিনের বেলায় আগুন দিয়েছে। সেই আগুনের সাদা ধোঁয়া নীল আকাশের দিকে কুণ্ডলি পাকিয়ে উঠছিল। কারি পাতাগুলো তুলে লক্ষ্মীর কোঁচড়ে ফের জমা দিয়ে ওয়াসিম আবার তার হাত ধরল। তুমি খুব সুন্দর লক্ষ্মী। লক্ষ্মী কোনো কথা না বলে চোখ নামিয়ে নিল। যমুনার বাতাসে তার মাথার চুল উঠছে। সুরাইয়া বেগমের কাজ খসে যাওয়া পুরনো কামিজ ওড়নায় লক্ষ্মীকে এখন কোনো বেদাউলতি শাহজাদির মতোই লাগলো ওয়াসিমের। সে 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরল তার বেদাউলতি শাহজাদিকে। লক্ষ্মী কোনো বাধা দিল না। ওয়াসিম তার ঘাড়ে, গলায়, ঠোঁটে মুহুর্মুহু চুমু দিতে লাগল। শেষে একসময় ক্লান্ত হয়ে থামলে লক্ষ্মী খুব আস্তে আস্তে বলল, বেগম সাহেবা মারবেন। মারলেই হলো, আমি বাঁচাবো তোমাকে। লক্ষ্মী কোনো কথা বলল না। ওয়াসিম জানতে চাইল, তুমি কোনো কথা বলো না কেন? এই তো বললাম,
রকম নয়, নিজের থেকে কোনো কথা তো তুমি বলো না। গোলাম বাঁদিদের কোনো কথা থাকতে আছে নাকি? এই তো বেশ কথা বলতে পারো দেখছি, অন্য সময় তো মুখ ফোটে না। বলতে বলতে ওয়াসিম খাঁটি শাহজাদার কেতায় ডান হাতখানা শূন্যে তুলে যমুনার দিকে তাকিয়ে বলল, আমি তোমায় বেগম করে রাখবো। আস্তে কথা বলুন, বেগমের কানে গেলে ফের মার খাবো। কাকে ভয় করি আমি লক্ষ্মী? এত বড় হিন্দুস্থান, আমাদের জন্য একটু জায়গা হবে না? বাঁদি চুরি করে শেষে পস্তাবেন কেন শুধু? তাই? এ কথায় নিজেকে সামলাতে পারল না ওয়াসিম। সে দু হাতে পাঁজা কোলে তুলে ফেলল লক্ষ্মীকে। লক্ষ্মী কোনো কথা বলল না, সে চুপ করে সবই দেখে যাচ্ছিল। তার নিজের যেন কোনো ইচ্ছা শক্তিই নেই, সে শুধু দর্শক। ওয়াসিম অস্থির হয়ে পড়েছিল, তার আর তর সইছিল না। হাভেলির পেছন দিককার সীমানা বলতে কিছু আগাছা, সেগুলো ডিঙিয়ে পাঁজা কোলে নিয়েই ওয়াসিম ঘোড়া ঘরে এসে উঠল। এমনিতে হালকা পাতলা, কিন্তু এখন যেন চারটে ওয়াসিম একটা ওয়াসিমের ভেতর কাজ করছে। হেকিম সাহেবের জুড়ির ঘোড়া দুটো নিয়ে সারবান এখান থেকে অনেক নিচে যমুনার জাগা চরে ঘাস খাওয়াতে গেছে। সেই সারবানের বিচুলি গাদানো বিছানাই সই, তাতে নিয়ে গিয়ে লক্ষ্মীকে পেড়ে ফেলল ওয়াসিম। লক্ষ্মী ঝাঁকুনি খেয়েই সারবানের বিচুলি গোঁজা গাদেলায় গিয়ে পড়ল। কোনো বাধা দিল না। হিন্দুস্থানের রাজধানী এই আগ্রা মানে তার কাছে স্রেফ বর্তন ধুলাই, ঘর গেরস্থালি সাফা রাখা, সুরাইয়া বেগমের ফাইফরমাস খাটা। সন্দেহবশে কিংবা ভুল করেও যদি বেগম সাহেবা পায়ের চটি খুলে কঘা বসিয়ে দেয়, তো মুখ বুঝে সে মার খেয়ে যাওয়াও তার কাছে না বুঝতে পারা। এই আগ্রা, যেখানে অনেক মানুষ ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়া অবধি নানা ফুর্তিতে মেতে থাকে, আরও হরেক ফুর্তি মগজ থেকে বের করার জন্যে রাত কাবার করে ঘুমিয়ে নেয়, শুধু তারই ভালো করে ঘুম হয় না। কোথায় সে খুন্তাঘাট, আর কোথায় সেই আগ্রা? বেগম সাহেবার ভাই তাকে নিয়ে এখন যা কিছু করছে, এটাও নিশ্চয় আগ্রার আরেকটা ফুর্তি। লক্ষ্মী কোনো বাধা দিল না। সেকেন্দ্রা থেকে উড়ে আসা কোয়েলরা এবার সিরাজি সাহেবের বাগান ছেড়ে যমুনার আকাশে ঝাঁক বেঁধে উড়ে পড়ল। ওয়াসিম শান্ত হল। সে খুব নরম গলায় জানতে চাইল, তোমার ভালো লেগেছে? লক্ষ্মী চুপ করে থাকল। সে থেমে গেছে। খুব আস্তে জানতে চাইল, উঠতে পারি? এ কথায় রীতিমতো আহত হল ওয়াসিম। ওভাবে কথা বলছো কেন পিয়ারি? তুমিই আমার দুনিয়া। খচ করে ঘুরে তাকালো লক্ষ্মী। রোজ সাত সকালে এক বৈরাগিনী আসত, এসে সিরাজি সাহেবের হাভেলির সামনে দাঁড়িয়ে নেচে নেচে গাইত, রাধা পিয়ারি বেদারো মন রাধা পিয়ারি। পিয়ারি কথাটায় একটা ভারী মিষ্টি ঝোঁক দিয়ে গাইত বৈরাগিনী। মাথার চুল চূড়ো করে বাঁধা, গলায় যেন খানদেশারি গুড় ছিল। রাধা পিয়ারি। বেগম সাহেবার কড়া হুকুম, এদিক পানে যেন আর না দেখি, জারি হওয়ার পর বৈরাগিনী আর আসে না। পিয়ারি কথাটায় কি ছিল? খুব লজ্জা হলো লক্ষ্মীর। সে কুর্তি কামিজ সামলে মাথা নিচু করে ছুটে পালালো। ওদিকে বাদশাহী হারেমের দরজায় তখন জেনানা দারোগারা এসে জায়গা নিয়েছে। ভেতরে মিনাবাজার জোর জমে উঠেছে। খোঁজা পাহারাদাররা আরও দূরে সরে গেল এইমাত্র। বাদশাহ সেলিম জাহাঙ্গীর আজ সেজেছেন তুর্কি পশম ব্যাপারী। আমির ওমরাহ মনসবদার জায়গিরদারদের সুন্দরী সুন্দরী বেগমরা পসরা সাজিয়ে বসে। বাদশার চোখে কে কত সুন্দরী, চোখা, মনোহারিণী হয়ে উঠতে পারে, তারই অদৃশ্য রেশারেশি শুরু হয়ে গেল। নীলচে ওড়নায় বাদাম ফুলি কাজ কারো, কারো বা বাদল কিনারি কাঁচুলিতে খুব গোপনে চুয়ার নির্যাস মাখানো। বাদশাহ যেই ঝুঁকে পড়ে দর করবেন, তখনই পশারিনীর শরীর থেকে সুগন্ধি চুয়া তার নাকে গিয়ে লাগবে। একটা প্রকাণ্ড মাঠ, চারদিক উঁচু দেওয়াল দিয়ে ঘেরা। তার ভেতর একদল বেগমের জন্যে এক একটা মহল, দু তিনটি মহলের ভেতর একটি করে বাগ।
বাগের মাঝে বড় দিঘি, আবার কুয়োর ব্যবস্থাও আছে। এই প্রকাণ্ড মহলই হল হারেম। আগ্রার বাজারে আজও শোনা যায় বেগম, চেরি, দাসী মিলিয়ে 5,000-এর ওপর জেনানা আকবর বাদশার হারেমে থাকত। এখন বাদশাহ জাহাঙ্গীরের আমলে আহেদিদের তাঁবে ঘোড়সওয়ার যেমন কমেছে, তেমনই কমেছে হারেমে বেগম। এক দল বেগমের ওপর এক একজন করে জেনানা দারোগা। এই দারোগাদের সর্দান্নি হারেমের সর্বে সর্বা। বাদশাহ বেগমদের মাসোহারাও ঠিক করে দিয়েছেন। বয়সে, রূপে, গুণে সবচেয়ে সেরা বেগমরা মাসে 1800 রুপিয়া অবধি পেতে পারেন। তাদের ঠাট ঠমকি আলাদা। এই মিনা বাজারে তারাই সবচেয়ে দেমাকি ঢঙে পসরা সাজিয়ে বসেছেন। বয়স হয়ে গেলে এই বেগমদের হারেম ছেড়ে চলে যেতে হয়, তখন তাদের থাকার জায়গা আলাদা। বাদশাহ জাহাঙ্গীর সুরাইয়া বেগমের সামনে গিয়ে খুব দর কষাকষি করছিলেন। হায়দরাবাদিনী সুরাইয়া সবাইকে টেক্কা দিতে কোনো চুনি পান্না নিয়ে বসেনি। সে এনেছে নাওড়ার জঙ্গলের শিকারীদের কাছ থেকে কেনা কিছু মৃগনাভি আর গুজরাটি গুগ্গুল। বাদশাহ জাহাঙ্গীর সাধু, সিরাজি, কাবুলি চেরি, শেরগির হাতি, হাবশি সিংহ, বেদানার রসে মাখা ফুল ময়দার রুটি, আবুল হাসান বা মাকসুদের আঁকা তসবির আর ঠমকদার জেনানার সামাজদার। সুরাইয়া বেগমের পসরা থেকে একটি মৃগনাভি হাতের মুঠোয় শক্ত করে ধরে তিনি হাতের বাইরে সুবাস নিলেন। মৃগনাভি যাচাইয়ের এটাই সাচ্চা নিয়ম বা রাস্তা। পাকা তুর্কি পশম ব্যাপারীর ভাবভঙ্গি হুবহু ফুটিয়ে তোলায় সুরাইয়া বেগম তার চোখে শাবাশি দিল। বেগমের একবার মনেও হলো বাদশা বুঝি মজে যাচ্ছেন। হারেমের বড় দরওয়াজায় মুশরেফদের কড়া চৌকি কিন্তু বন্ধ নেই। তাদের দস্তখাতি কাগজ ছাড়া হারেমের খরচার জন্যে একটি দামড়িও খাজানাখানা থেকে দেওয়া হয় না। বেগমদের কিছু দরকার পড়লে তারা মুশরেফের কাছেই আর্জি করেন। সেই আর্জিতে বেগমের মাসোহারা, বয়স, অভাবের কথা লিখে রেখে মুশরেফরা তবে রুপেয়ার কাগজে দস্তাখাত করে। তাই এই জমজমাট মিনা বাজারের কাছাকাছি দাঁড়িয়েও মুশরেফরা তাদের সম্ভ্রান্ত ভাবটা ফুটিয়ে তুলতে মুখে রুক্ষ ভঙ্গিটা যতখানি সম্ভব ঝুলিয়ে রেখেছে। তারা নগদ রুপেয়ার বাইরে একটি দামড়িও বেগমদের হাতে ঠেকায় না। বেগমদের ওড়না, কুর্তি, সাজ পোশাক জেনানা দারোগারা সবাই মিলে পরামর্শ করে বাদশার মন জেনে তবে স্থির করে। সেসব পোশাকের কড়াকড়ি আজকের এই মিনা বাজারে বেগমরা মানেন না। আজ যেন সবাই স্বাধীন। এই মিনা বাজারে হারেমের রুপেয়া দাম আধেলা, পাওয়া, দামড়ি, বাজার চলতি রুপেয়া দাম থেকে কিছু ভিন্ন। এখানকার রুপেয়া শুধু এখানেই চলে। বেগম মহলের পাহারাদার চেড়িরাও আজ মিনা বাজারে ভাই ফরমাস খাটছে বেগমদের। বাদশাহ যে ঘরে যেদিন শোবেন সে ঘরে সেদিন বেগম মহল পাহারায় সুন্দরী, অল্পবয়সী, বিশ্বাসী চেড়িরা থাকে। তারা বাদশার মন মেজাজ বোঝে। হারেমের একেবারে বাইরে সবচেয়ে বড় পাহারায় রয়েছে রাজপুতরা। সময়ে সময়ে বাদশাহ কোনো বিশেষ ওমরাহ বা আহেদিকেও খাতির কদর করতে হারেমের বড় দরওয়াজায় পাহারাদারি দিয়ে থাকেন। আজ পাহারায় আছেন বুঁদির ওয়াতন মানসাবদার রাজা ছোটে ছত্রসাল। বড় বড় ওমরাহ এই পাহারাদারি পাওয়ার জন্যে সব সময়ে তাকিয়ে থাকেন। হারেমের দেখাশোনার ভার খোদ বাদশার হাতে। সেই বাদশাই আজ খদ্দের, তুর্কি পশম ব্যাপারী। তাকে খদ্দের হিসেবে পাওয়ার জন্যে হারেমের বেগম থেকে আমির ওমরাহদের বেগম অবধি সবাই কাড়াকাড়ি শুরু করে দিল। বাদশাও যেন এত সুন্দরী সুন্দরী জেনানার ভেতর পড়ে গিয়ে আহ্লাদে, আনন্দে রীতিমতো বালক নাটুয়া হয়ে পড়েছেন। তিনি হাসছেন, খুব বেশি বেশি করে পশম ব্যাপারী হয়ে উঠেছেন, যাতে কিনা আশপাশের মিনাবাজারি বেগম জেনানারা ঢলে ঢলে পড়ে রসিকতা করে। আগ্রায় এখন আনকোড়া গ্রীষ্ম। আকাশে নানা রঙের ঘুড়ি, বাতাসে জাফরানের গন্ধ। বাদশাহ ভালো করে তাকালেন,
সুরাইয়া বেগমের মুখে। আজ সকালেই তিনি রাতের শিশির সঞ্চয় করা শরবতের পরই 2 গুলি আফিম খেয়েছেন, সঙ্গে খোবানি। বাদল কিনারি কাঁচুলিতে আঁটো চোখা এই আওরাত আসলে যে কার তা তিনি চিনে উঠতে পারলেন না। তাছাড়া সুরাইয়া বেগমের গায়ের চুয়ার গন্ধের সঙ্গে পসরার মৃগনাভির সুবাস মিশে গিয়ে সুরাইয়ার মুখখানা লাগলো যেন কোনো স্বপ্ন লোকের। কিন্তু একটা মুশকিল হচ্ছিল বাদশার। তিনি সুরাইয়া বেগমের মুখ পাশাপাশি 2খানা করে দেখতে লাগলেন। দেখতে দেখতে হঠাৎ বাদশা লক্ষ্য করলেন তার চোখের সামনে শাহজাদা খসরু, সামনের জ্যোৎস্না ভেজা প্রান্তরে তাকিয়ে। বাদশা নিজে যেন তাজা জোয়ান ছেলের পেছনে দাঁড়িয়ে। তিনি ছেলের পিঠ দেখতে পাচ্ছেন, শাহজাদার গা থেকে আতর মেশানো ঘামের গন্ধ বাতাসে। তুর্কি পশম ব্যাপারীর ছদ্মবেশে সেলিম জাহাঙ্গীর আর তিষ্ঠতে পারলেন না। তিনি মুহূর্তে বাদশাহ হয়ে উঠলেন, ঝটকা দিয়ে উঠে দাঁড়ালেন। সঙ্গে সঙ্গে সারা মিনা বাজার স্তব্ধ। হিন্দুস্থান চলে একের ইচ্ছায়, কিংবা হিন্দুস্থান চলে নিজের ইচ্ছায়, যে যার কাজ করে যায় শুধু। বাদশাহ শটান গিয়ে সুখদোলায় উঠলেন। নূরজাহান বেগম আগ্রা দুর্গে আসার পর থেকেই বাদশাহ সেলিম জাহাঙ্গীর তার কড়া শাসনে চলে এসেছেন। ইদানিং তিনি একাহারী হয়েছেন। সারাদিন বাদশাহ থাকেন নূর বেগমের কড়া নজরে। দিনে 2 গুলি আফিম, সন্ধ্যের পর চেরির সঙ্গে সিরাজি, বলা ভালো সিরাজির সঙ্গে চেরি, তার বেশি কিছু নয়। সেই সঙ্গে সামান্য নাচ গান, কিংবা রুমি বা সাদির রুবাই। এখন দিন বড় হচ্ছে। শাহী সড়কে গাছের নিচের ছায়ায় মানুষজন শুয়ে। সূর্য যমুনার ওপরে ঢলে এলো। ঠিক সেই সময় দেখা গেল বাদশাহ মসনদে গম্ভীর মুখে বসে। চোখ বুজে এসেছে। তার মুখোমুখি গালিচায় বসে 3 জন ওয়াকেনবিশ খুব মন দিয়ে লিখে চলেছে বাদশার মুখের কথা। তুজুক ই জাহাঙ্গীর লেখা চলছে। বাদশাহ বললেন, শাহজাদা খসরুকে শাহী উজিরে আজম আসফ খাঁয়ের হাতে তুলে দেওয়ার হুকুম দিলাম। এখন থেকে শাহজাদার আতালিক হলেন আসফ খাঁ। শাহজাদা খসরু এখন আসফ খাঁয়ের দেখভালে বুরহানপুর দুর্গে। আমার বড় ছেলেটি বড়ই শীত কাতুরে। বিয়ানা থেকে বুরহানপুর গেল সে এই গ্রীষ্মের ভেতর, কিন্তু শীত তো আবার আসছে। সেই শীতের কথা ভেবেই শাহজাদা খসরুকে একখানি খাসা শাল উপহার পাঠালাম। বাদশাহ এখানে থামলেন। চোখ তখনও বুজে আছে। সেই অবস্থাতেই বাদশাহ অনেকক্ষণ চুপচাপ। উজিরে আজম আসফ খাঁয়ের হাতে শাহজাদা খসরুকে তুলে দেওয়ার আগে 2টি কাজ নিঃশব্দে করতে হয়েছে বাদশাকে। গোয়ার কিন্তু বিশ্বস্ত, সাহসী কিন্তু দুর্মুখ অনুরায়কে শাহী হুকুমে দক্ষিণে বদলি করা হয়েছে। বদলির হুকুম পেয়ে অনুরায় 12 কয়েক বাদশার মোবারকে নজর জানাতে এসেছিলেন। বাদশাহ দর্শন দেননি। কি করে দেবেন সেলিম জাহাঙ্গীর? অনুরায় তাকে একসময় বাঘের মুখ থেকে বাঁচান। অনুরায় জান পরোয়া না করে শাহজাদা খসরুর ওপর শাহজাদা খুররম, বেগম নূরজাহান, উজিরে আজম আসফ খাঁকে থাবা মারতে দেননি এতদিন। সেই অনুগত জনকে কোনো কারণ না দেখিয়ে নর্মদা পেরিয়ে বালাঘাটে বদলি করার পর বাদশাহ কি করে তাকে আর মুখ দেখান? অন্ধ শাহজাদা খসরুকেও জানানো হয়নি তিনি কোথায় যাচ্ছেন, কিংবা সুখদোলায় চড়িয়ে তাকে যে বুরহানপুরের দুর্গে পাঠানো হচ্ছে তাও বাদশাহ তার অন্ধ বড় ছেলেকে বলতে পারেননি এখন থেকে তোমার আতালিক আসফ খাঁ। একখানি খাসা শাল উপহার পাঠিয়ে একজন বাবা তার স্নেহের ভালোবাসার পরিচয় দিয়েছেন মাত্র। অন্ধ ছেলের মুখোমুখি হবার সাহসে কুলোয়নি একজন বাদশাহ বাবার। বাদশাহ জাহাঙ্গীরের মনে পড়ল, খসরুই তো একদিন জানতে চেয়েছিল, আপনি আমার কে হন আসলে? আমার আব্বা হুজুর, না হিন্দুস্থানের বাদশাহ? জাহাঙ্গীর টের পাচ্ছিলেন সুদূর বুরহানপুর দুর্গে 2টি দৃষ্টিহীন চোখ আগ্রার দিকে তাকিয়ে। ওই 2টি প্রশ্ন সেই 2 চোখে। খসরু, আমি তোমার বাবাও নই,
বাদশাও নই। বাবা হলে তাকে আমি জেনে শুনে শাহজাদা খুররামের শ্বশুর আসাফ খাঁয়ের হাতে তুলে দিতে পারি না। যদি আমি হিন্দুস্থানের বাদশাহ হয়ে থাকি তো আমার ইচ্ছাই হিন্দুস্থান। আমার তো ইচ্ছা ছিল না শাহজাদা খাসরুকে বুরহানপুরে পাঠাই, তাহলে পাঠালাম কেন? এই সব জিজ্ঞাসা আফিমের মৌতাতের ভেতর বাদশার মগজে শিথিল সুতো হয়ে ঘোরাঘুরি করতে লাগলো কিলবিল করে। আসলে আমি আশিক, মাসুকা নূরজাহান বেগমের আশিক। তার ইচ্ছাই আমার ইচ্ছা। আমি শাহজাদা খাসরুর আব্বা হুজুর নই, আমি হিন্দুস্থানের বাদশাও নই। আমি আসলে সামান্য একজন আশিক, নূরজাহান বেগমের ইচ্ছার হুকুমবারদার মাত্র। হিন্দুস্থানের শাহী হুকুমত বজায় করতে চাকতাই পতাকাকে নর্মদার ওপারে উড়িয়ে নিতে শাহজাদা খুররামের তাগাদ, জোশ, রওশন চাই। এখন সে যদি চায় তার বড়ে ভাইকে উজিরে আজম আসাফ খাঁয়ের হাতে তুলে দিতে, তাহলে আমি কে? এ কথা মনে আসতেই বাদশার মাথার ভেতর সব গুলিয়ে গেল। তিনি চোখ খুলবেন না চোখ বুজেই থাকবেন তাও ঠিক করতে পারলেন না। ওয়াকেন বিশরা ঠায় বসে। এর ভেতর একজন কিছু হালকা পাতলা চেহারার ওয়াকেন বিশ মির্জা রঘুনাথের বেশ বয়স হয়েছে, ফার্সিতে তুখোড় কিন্তু ঠোঁট কাটা। মানুষটি আসলে কানৌজি কায়েত। ইসলাম নেওয়ার পর আকবর বাদশার আমলে নয়া মুসলমান হিসেবে দেওয়ানখানায় চাকরি পায়। তারপর ধাপে ধাপে এই ওয়াকেন বিশিতে উঠে এসেছে। মির্জা রঘুনাথ চোখ বুজে থাকা বাদশাহ জাহাঙ্গীরের মুখে তাকিয়েছিল, দেখছিল একজন বাদশার মুখ কেমন হয়। এতখানি ক্ষমতার ফোয়ারা যে মানুষ, তার নাক, কান, বুজে থাকা চোখ, ঠোঁট কেমন হয়ে থাকে সে কি আমাদেরই মতো? মনে মনে মিলিয়ে দেখছিল মির্জা রঘুনাথ। আচমকাই বাদশাহ জাহাঙ্গীরের চোখ খুলে গেল। সঙ্গে সঙ্গে মির্জা রঘুনাথ চোখ নামিয়ে নিল। বাদশার মুখোমুখি তাকিয়ে থাকা রীতিমতো বেশাহাবত কাণ্ড। বাদশার মুখে লালি ফিরে এসেছে, শাহী কপালে রেখাগুলোও মিলিয়ে গেল। তিনি বলতে থাকলেন, বালাঘাট আবার শাহী আগ্রার হুকুমতে ফিরে এসেছে। বিজাপুর, গোলকুন্ডাকে নিয়ে মালিক অম্বর আগ্রার বিরুদ্ধে জোট পাকাতে চেয়েছিল আহমেদনগরে রাজধানী খিড়কি হয়ে উঠুক তাগাদের ফোয়ারা। কিন্তু তা হয়নি শাহজাদা খুররামের তাগাদে। মালিক অম্বরকে শায়েস্তা করতে বাবা খুররামকে আমি এখন দক্ষিণের সুবেদার পদে ইজপা দিয়েছি। বাবা খুররাম মালিক অম্বরের রাজধানী খিড়কি গুঁড়িয়ে দিয়েছে, সেই এখন সিপাহসালার। বাদশাহ একটু থামলেন, এবার চোখ বুজেই বলতে লাগলেন। কথা বলার সময় তার ঠোঁটে তৃপ্তির হাসি ফুটে উঠল। শাহজাদা খুররম এবার দক্ষিণ থেকে আগ্রায় তার ওয়ালিদা খোদ শুধু নূরজাহান বেগমকেই নাজার পাঠিয়েছে 2 লক্ষ রুপেয়া। তাছাড়া বাকি সব আম্মিজানদের মিলিয়ে নাজার পাঠিয়েছে মোট 60,000 রুপেয়া। 3 ওয়াকেন বিশ ঘাড় গুঁজে লিখে যাচ্ছিল। এমন সময় পা অব্দি আলখাল্লায় ঢাকা, বুকে জপের মালা ঢেকে ফেলা দাড়ি দোলাতে দোলাতে শাহী মহলে ঢুকে পড়লেন এক বুড়ো। তাকে দেখে বাদশাহ উঠে দাঁড়ালেন। ওয়াকিন বিশরাও অবস্থা বুঝে পাত্তারি গোটালেন। কিছুকাল হলো বাদশাহ জাহাঙ্গীর ফকির, দরবেশ, সাধু সন্তদের দিকে ঝুঁকেছেন। বিশেষ করে শাহজাদা খাসরুকে অনুরায়ের আতালিকি থেকে বের করে বুরহানপুরে উজিরে আজম আসাফ খাঁয়ের আতালিকিতে পাঠানোর পর থেকেই। মির্জা রঘুনাথ আর 2 ওয়াকিন বিশকে দিনের ভেতর বেশ খানিকটা সময় তুজুক ই জাহাঙ্গীর লেখার জন্যে বাদশার কাছাকাছি থাকতে হয়, বলা যায় একেবারে তার মুখোমুখি বসতে হয়। তাই ওরা লক্ষ্য করেছে বাদশাহ যেন আজকাল কি এক অলৌকিক ঘটনার জন্যে খুব আশা করে অপেক্ষা করে থাকেন। তিনি যেন মনে করেন কি একটা ঘটতে চলেছে যাতে কিনা সব ঠিক হয়ে যাবে। না লায়েক শাহজাদা পারভেজ লায়েক হয়ে উঠবেন। শাহজাদা শাহরিয়ার তো জওয়ান হয়ে উঠল বলে।
শাহজাদা খাসরু আবার এই দুনিয়া দুচোখ ভরে দেখতে পাবেন। শাহজাদা খুররাম তার তাগাদ, জোশ, রওশনের সবটাই নিজের আব্বা হুজুরের কদমে উজাড় করে ঢেলে দেবেন। এইসব অলৌকিক আশা পূরণে তাই বাদশাহ ইদানিং পীর ফকিরদের দোয়া, আগাম সংকেত বা সময় চান। দেওয়ানি খাস পেরিয়ে ওয়াকেনবিশরা দেওয়ানখানার কাছারি চত্বরে পড়লেন। সেখানে অভ্রের বাতিদানের আলোয় চারদিক উজ্জ্বল। জায়গাটা এখন সন্ধ্যার মুখে বেশ নির্জন। ঠোঁটকাটা মির্জা রঘুনাথ বলল, নূরজাহান বেগমের ইশকে হাবুডুবু খাওয়া বাদশার কাণ্ডটা দেখলে? নূরজাহান বেগম শেষে শাহজাদা খুররামের ওয়ালিদা ই খোদ পড়লেন। বাকি দুই ওয়াকিনবিশ বেশ সতর্ক, তারা কোনো কথাই বলল না। মুঘল শাহী সংসার নিয়ে কোনো কথা পাঁচকান হলে তো গর্দান যাবে। ঠোঁটকাটা রঘুনাথের বয়স হয়েছে, আকবর বাদশার আমল থেকে দেওয়ানখানায় ওঠা বসা তার। পরিষ্কার বলল, শাহজাদা খাসরুর মা যোধপুরের রাজা বিহারী মল্লের মেয়ে, আর শাহজাদা খুররামের মা হলেন গিয়ে জগৎ গোসাইনী। তা নূরজাহান বেগম কবে থেকে খুররামের আসল মা হলেন? আফিমে নূরজাহান বেগমের ইশকে বাদশাহ সব গোলমাল হয়ে যাচ্ছে যে। অন্য ওয়াকিনবিশ বলল, বাদশার পক্ষে এখন আফিমও যা, নূরজাহান বেগমও তাই। তাই তো দেখছি, জগৎ গোসাইনী থাকতে নূরজাহান হয়ে পড়লেন ওয়ালিদা ই খোদ। কালের ইতিহাসের সাক্ষী এই তিন ওয়াকিনবিশ যখন দেওয়ানখানার চত্বর পেরিয়ে হাতিপোল দরওয়াজার দিকে এগোচ্ছিল, তখন মসনাদের সামনে সামান্য ঝুঁকে সেই বৃদ্ধ বললেন, আপনি আম আতরাফ থেকে আমির ওমরাহ সবার বাদশাহ, আপনি দাঁড়াবেন কেন? সেলিম জাহাঙ্গীর তবু বসলেন না, বিনীতভাবে বললেন, আপনি দিন দুনিয়ার বাদশাহ মিয়া মীর খালিফা ওমরের বংশধর। এই বয়সেও এতটা কষ্ট করে লাহোরের কাফিপুরা থেকে এত দূর এসেছেন। মিয়া মীর বাদশার উল্টো দিকে বসে বললেন, বয়স আর এমন কি বাদশাহ, দুনিয়াদারির হিসেবে মাত্র 70 বছর। আমরা সিস্তানের মানুষ, সেখানকার লোক অনেক দিন বাঁচে। 25 বছর বয়সে সিস্তান থেকে লাহোরের কাফিপুরায় চলে আসি, তাও তো 45 বছর হয়ে গেল। আমি আশাই করতে পারিনি আপনি আসবেন। হিন্দুস্থানের বাদশার ডাক বলে কথা, বলুন কি কথা আছে আপনার? আমি আগ্রার সামান্য সেলিম জাহাঙ্গীর। আপনি সামান্য নন বাদশাহ? শাহেনশাহ জালালউদ্দিন আকবরের মোনাজাতে স্বীকৃতে খাজা সেলিম চিস্তির কুটিরে আপনার পয়দাইশ, সারা হিন্দুস্থান সে কথা জানে। বলুন। ঠিক এমন সময় ফুলের মতো দেখতে দুই বালক ছুটতে ছুটতে মাসনাদের সামনে এসে দাঁড়ালো। তাদের ভেতর সামান্য ছোটজন এক লাফে বাদশার কোলে বসে পড়ল, অন্যজন মসনদের পাশে দাঁড়িয়েই থাকল। সুফি মিয়া মীর দাঁড়িয়ে থাকা ছেলেটির মুখে তাকিয়ে বললেন, এরা দুজনেই আপনার নাতি নিশ্চয়? হ্যাঁ, কোলেরটি মোহাম্মদ সুজাঙ্গীর আর এটি সুলতান মোহাম্মদ দারা শুকো। দারার দিকে তাকিয়ে থাকলেন মিয়া মীর বেশ খানিকক্ষণ, তারপর বললেন, এরই পয়দাইশ খাজা মাইনুদ্দিন চিস্তির দরগাহ আজমিরে? আপনি তো সবই জানেন দেখছি। সারা হিন্দুস্থান জানে বাদশাহ, আপনার ঘর গেরস্থি নিয়ে তামাম হিন্দুস্থানের দেহাতে দেহাতে চর্চা হয়। তাগাদ্দার শাহজাদা খুররামের 3টি ছেলে এখন, ছোট জনের নাম আওরঙ্গজেব, তাও হিন্দুস্থানে সবাই জানে বাদশাহ। এদের বড় ভাই ওই মোহাম্মদ দারা শুকোকে পেয়েছেন শাহজাদা খুররাম আজমিরে খাজা সাহেবের দরগায় অনেক অনেক মোনাজাতের পর। এ কথা এখন কে না জানে? বলতে বলতে মিয়া মীর বালক দারার দুদিকে দুখানা হাত তুলে ধরলেন। অমনি নীল চোখ, লাল ঠোঁট, রক্তে ফেটে পড়া সাদা বরফ পেছল খুন খারাপি গায়ের রঙের ফুটফুটে ছেলেটি এক মাথা কালো চুল ঝাঁকিয়ে সুফি মিয়া মীরের কোলে গিয়ে ঝাঁপিয়ে পড়ল। মিয়া মীর তাকে কোলে তুলে নিয়ে বসালেন।
বালক দারার মনে হলো গরমে সারা আগ্রার ভেতর জোব্বায় ঢাকা এই মানুষটির কোলই সবচেয়ে ঠান্ডা জায়গা, যেন বা গাছের ছায়া। মিয়া মীর বললেন, বলুন, তাগাদ কি জিনিস? আম আতরাপ সাধারণ মানুষ থেকে বাদশাহ অবধি সবাই ভাবে নিজের হাতের জোর, তলোয়ারের ধার, মোহরের ঝানঝানাই হলো তাগদ। আসলে তাগাদ হলো আল্লাহ তাআলার কৃপা। ইনসান বাঘী হয় কেন? যে ইনসান ইনসানিয়াতের উল্টো নির্যাতনের ভেতর, হৃদয়ের অপমানের ভেতর, লাঞ্ছনার ভেতর জীবন কাটায়, বেড়ে ওঠে, সে ভাবে আমিও একদিন আমার নিচে সবাইকে নির্যাতন করব, লাঞ্ছনা করব, অপমান করে দেখব। না জানি এসবে কি আশ্চর্য মধু লুকিয়ে আছে। তাই সবাইকে বাগে আনতে সে একদিন নিজেই বাগী হয়ে ওঠে, ক্ষমতার লোভে, না চাখা আনন্দের লোভে। মিয়া মীরের কোলে বসা বালক দ্বারা সুফি মানুষটির গা থেকে কি এক আশ্চর্য সুবাস পাচ্ছিল। সে কোনো কথাই বুঝতে পারছে না, কিন্তু কথার সঙ্গে সঙ্গে মানুষটির দাড়ি নাড়া টের পাচ্ছিল, তার কানের পাশে, মাথার পাশে, পাখির পালকের মতোই। ইশক বলতে কি বুঝবো? ইনসানে ইনসানে টান ভালোবাসায় এই শরীর থাকে অনেকটা জায়গা জুড়ে, তাতে থাকে লেনদেন, দেনা পাওনা। শরীর ছাড়িয়ে, হিসেব ছাড়িয়ে স্বার্থগন্ধহীন টান যখন অচিন পথে চলে, তখনই তা হয়ে ওঠে সাচ্চা ইস্ক। সে পথ আনন্দের, সে পথ বিস্ময়ের, সে পথ বাদশাহ অকারণ পুলকের। পরমেশ্বরের দরওয়াজায় তখন আমরা পৌঁছে যাই। বাদশাহ জাহাঙ্গীর ভরাট মনে বললেন, আপনি যা চান তাই হুকুম করুন। হিন্দুস্থানের বাদশাহ আপনার কদমে এখন ফরমায়েজ বরদার। আপনি কি কিছু চান আমার কাছে? আমি যা চাই তাই দেবেন? আলবাত, অতি অবশ্য আমি তা দেব। মিয়া মীর কোল থেকে সুলতান মোহাম্মদ দারাকে নামিয়ে দিয়ে উঠে দাঁড়ালেন। তারপর বাদশার দিকে শান্ত চোখে তাকিয়ে বললেন, আমি চাই, আমি আপনার কাছে একটা জিনিস চাইব। আপনি কথা দিন তা করবেন। বলুন। আমি চাই, আমার একমাত্র আকাঙ্ক্ষা হলো আপনি ভবিষ্যতে আর কখনো আমাকে আপনার কাছে টেনে এনে বিব্রত করবেন না। বাদশার মুখখানি কৃতার্থ হবার জন্যে জ্বলে উঠেছিল। এ কথায় এক লহমায় নিভে গেল। তিনি স্তব্ধ হয়ে রইলেন। শেষে বললেন, আপনার হুকুম পালিত হবে। মিয়া মীর যেমন এসেছিলেন তেমনি চলে গেলেন শটান। বালক দারা টের পেল দাড়িওয়ালা ফকিরের সঙ্গে সঙ্গে সেখান থেকে সুবাসও বিদায় নিল। সে বাদশার মুখের দিকে তাকালো, গম্ভীর। কিছু না বুঝে তার ছোট ভাই সুজা বাদশার কোল থেকে মেঝের গালিচায় নামল। ওর বড় লোভ বাদশার পায়ের চটিতে। বেগম আরজুমন্দ বানুর হয়েছে মহা জ্বালা। তার খাসম, শাহজাদা খুররম যতই হিন্দুস্থানের শাহী হুকুমতে হামলা, দখল, তাগাদে সবচেয়ে দরকারি ইনসান হয়ে পড়ছেন, ততই তিনি নিজের মানুষটিকে হারাচ্ছেন। ইদানিং অবরে সবরে শাহজাদা যখন দক্ষিণ থেকে আগ্রার ডাকে রাজধানীতে আসেন, তখন খুররমের গায়ে তিনি স্রেফ ঘোড়ার বদবু, বারুদের শুকনো গন্ধ পান। সেই গভীর চোখের মানুষটিকে আর পান না। ঘুমন্ত শাহজাদার গা থেকে উঠে আসে অচেনা মানুষের ছবি। এখন আগ্রায় বর্ষা নেমেছে। কাল রাতে শাহজাদা এসেছেন, কিছুদিন থাকবেন। কেননা নর্মদা এতই ফুলে ফেপে উঠেছে যে পেরিয়ে ওপারে ফিরে যাওয়া কঠিন। বেগম আরজুমন্দ বানু একথাও জানেন, শাহজাদার পক্ষে দক্ষিণ থেকে এত দূরে সর্বক্ষণ রাজধানীতে বসে থাকাও কঠিন। গোলকুন্ডা, বিজাপুর, আহমদনগর মানেই সুদূরের কোনো বারুদ স্তূপ, যে কোনো সময় জ্বলে উঠতে পারে। রাজধানীতে শাহজাদা ফিরলে আগেই খবর পাঠিয়ে দেন আরজুমন্দকে, কিন্তু খোদ আরজুমন্দের কাছে এসে পৌঁছতে পৌঁছতে আগ্রা ঘুমিয়ে পড়ে। বেগম অপেক্ষা করে করে ঢলে পড়েন।
একদিন ঘুমন্ত বেগমের স্বপ্নময় মুখশ্রীর সামনে হিন্দুস্থানের সেরা লড়াকু শাহজাদা খুররম নতজানু হয়ে বসেন। বসে চুপচাপ দেখতে থাকেন নিজেরই বিয়ে করা বউকে, আর ভাবেন আরজুমন্দ কত সুন্দরী। তখনই তাকে জাগিয়ে তুলে শাহজাদা কখনো দেন গোলকুন্ডার চুনি, বালাঘাটের মৃগনাভি, কখনো বা খিড়কির কারিগরদের তৈরি মায়া আরশি। ঘুম ভেঙে উঠে আরজুমন্দ সদ্য উপহার পাওয়া আরশিতে নিজের মুখ দেখে চিনতেই পারেন না। এ কোন আরজুমন্দ? অভিমানে অপেক্ষায় ক্লান্ত আরজুমন্দ? জাহানারা, দারা, সুজা, রওসানারা আওরঙ্গজেবের আম্মিজান আরজুমন্দ? না, অন্য কোনো আরজুমন্দ, যাকে কিনা একজন বাদশার সেরা শাহজাদা, সেরা যোদ্ধা বিয়ে করার পর থেকেই গভীর ভালোবেসেও লড়াই, হামলা, শাহী সলা পরামর্শের জন্যে এমনই ব্যস্ত থাকতে হয় যে একটুখানি কাছে যাবার জন্যে সময়ই করে উঠতে পারেন না। বৃষ্টি ভেজা ভোরবেলায় আগ্রা দুর্গের ঝরকা দিয়ে কেঁপে ওঠা যমুনার বুক দেখা যায়। গোয়ালিয়রের দিককার আকাশ মেঘে মেঘে জমাট হয়ে আছে। বেগম আরজুমন্দ ঘুমন্ত শাহজাদাকে না ডেকে ঝরকার পাশেই ঢাকা চত্বরের নিচে এসে দাঁড়ালেন। এখান থেকে আগ্রার শাহী সড়ক, বর্ষায় ডুবে যাওয়া যমুনার চর, দুর্গের সামান বুরুজের ঘড়িঘর, সানাই বাজিয়েদের নক্কারখানা সবই দেখা যায়। এখনো সারাদিনের জন্যে আগ্রা জেগে ওঠেনি। নিচে যমুনা ঘেঁষে গড়ে তোলা মতিবাগ থেকে ভিজে ফুলের সুবাস ওপরে উঠে আসছিল। আরজুমন্দ বানুর ভারী ভালো লাগলো। আজ দিনটা বড় সুন্দর। দূরে নিচে কয়েকটা লস্করি ইয়াবু ঘোড়া ভিজছে। ব্যাপারীরা পাড়া নিতে মান্ডিতে আসছে। কোনো সরাইখানায় এই সাত সকালেই মশাল্লাদার ভুনি কাবাব খেতে হাঁটুরে মানুষের ভিড়। যদি আমাত্রাপ সাধারণ ইনসান হতে পারতাম তো আমিও এই ঝিরঝিরে বৃষ্টিতে ভিজে মান্ডির রাস্তায় রাস্তায় ঘুরতে পারতাম। কিন্তু আমি যে শাহজাদার বেগম, হিন্দুস্থানের ভাবি বাদশার বেগম, সে হবার নয়। ঘুরে তাকালেন আরজুমন্দ। ঘুম ভেঙে শাহজাদা কখন উঠে বসেছেন। মাথায় পাগড়ি নেই, এলোমেলো চুল। মুখের ওপর আলো পড়ায় খুররমকে একদম অন্য মানুষ মনে হলো আরজুমন্দের। তিনি কাছে গেলেন। একদম চেনা যায় না। কেন, পাল্টে গেছি বেগম? আরজুমন্দ কোনো কথা বললেন না। মনে মনে বললেন, সে মুখ কোথায়? সব সময় যেন কেমন সন্ত্রস্ত চাউনি, যেন কোনো জাঙ্কি ময়দানে আছেন সব সময়। যে কোনো দিক থেকে যে কোনো সময় কেউ হামলা করতে পারে, তাই সব সময় জেগে থাকা এক অদ্ভুত সতর্ক ভঙ্গি, চোখ ছোট হয়ে আসা, কুঁচকে যাওয়া ভ্রু, ফর্সা লালচে মুখও যেন পুড়ে কালো হয়ে গেছে। শাহজাদা খুররম নিজে থেকেই বললেন, বছর হয়ে গেল, ঘোড়ার পিঠে পিঠেই তো আছি। রোদ, বৃষ্টি, নদী, পাহাড়, সব সময় তো ঘোড়ায় আছি, নয়তো তাঁবুতে। না পাল্টে উপায় আছে? আমি তোমার সঙ্গে যাব এবারে। তা কি করে হয় বেগম? আমি আজ রাতে এখানে তাঁবুর উর্দু গাড়ছি, তো কাল সকালে আরেক জায়গায় তাঁবুর উর্দু গাড়ি। তুমি সেখানে কি করে থাকবে? লস্কর, ঘোড়া, তোপ, হাতি, বন্দুকচির মাঝখানে? তুমি যেমন করে থাকো শাহজাদা। তা হয় না আরজুমন্দ। তুমি থাকবে তোমার ছেলে মেয়েদের মাঝখানে। আর শাহজাদা, তুমি থাকবে ঘোড়ার পিঠে। এই কি খোদার বান্দিস? শাহজাদা খুররম উঠে এসে তার বেগমকে জড়িয়ে ধরলেন। তারপর আস্তে আস্তে বললেন, চিরকাল নয় আরজুমন্দ, চিরকাল নয়। আর কিছুদিন সবুর করো, দেখবে সব কিছু পাল্টে গেছে। নিজের খাসামের দু হাতের শক্ত বাঁধনের ভেতরেও আরজুমন্দ এ কথায় কেঁপে উঠলেন, যেন তার পায়ের নিচের শুকনো পাথর এইমাত্র পেছল হয়ে পড়ায় তিনি পিছলে পড়ে যাচ্ছিলেন। এখন আমি আলা হজরত বাদশাহ সেলিম জাহাঙ্গীরের ইচ্ছায় ঘোড়ার পিঠে পিঠে হিন্দুস্থানের এক কোণা থেকে আরেক কোণায় ছুটে ছুটে বেড়াচ্ছি। একদিন তো তামাম হিন্দুস্থানে আমার ইচ্ছাই সব হয়ে দাঁড়াতে পারে। তার কি দরকার শাহজাদা?
তুমি সুবেদার, তুমিই এখন শাহী সিপাহসালার। আমরা তো সুখেই আছি, আমাদের আর কি দরকার? সবই কি দরকারে ঠিক হয় আরজুমন্দ? ইনসানের তো খোয়াবও থাকে। সে খোয়াব যদি সুনহেরা, সে খোয়াব যদি সারা হিন্দুস্থান জুড়ে কেউ দেখে। আরজুমন্দ বানু আর কোনো কথা বাড়ালেন না, নিজের মনে মনেই বললেন, হবে না, ওকে আমার ফেরানো হবে না, হলো না। কি? চলো না দেখবে। শাহজাদা জানেন বেগম আরজুমন্দ কিছুদিন হলো এই আগ্রা দুর্গে তার নিজের মহলের গায়ে খানিকটা জায়গায় মাটি এনে নানা রকম ফুলের চারা বসিয়েছেন। বেলি, লতানে চাপা, গোকুলা, বর্ষায় তারই কোনোটার ফুল এসে থাকবে। চলো। আরজুমন্দ বানু শাহজাদাকে হাত ধরে পাশের টানা লম্বা ঘরে নিয়ে এলেন। সে ঘরের চিলমান, কুশন, দিবান, পালঙ্ক সবই আলাদা। এই মেঘলা দিনের ভোরে ঘরখানা যেন বেহাস্ত হয়ে আছে, কিংবা স্বর্গের একটা টুকরো যেন এখানেই পড়ে আছে। শাহজাদা খুররম চোখ ফেরাতে পারলেন না। পরপর 5টি ইনসান শুয়ে, তার ভেতর জাহানারাই সবচেয়ে বড়, বছর 7-8, আর সবচেয়ে ছোট বছর 3 সুলতান আওরঙ্গজেব একেবারে শেষে। মাঝখানে সুলতান মোহাম্মদ দারা, সুলতান সুজাঙ্গীর আর রাওসানারা, সবাই ঘুমিয়ে। 5-5টি শাহী ফুলের ঘুম তখনও ভাঙেনি। বেলা বাড়তে শাহজাদা খুররম বেরোবার জন্য তৈরি হয়ে আটশির সামনে দাঁড়িয়ে উসনিশে সারবান বাঁধছিলেন। এমন সময় নিচের মতিবাগ থেকে ছেলে মেয়েদের চেঁচামেচি তার কানে এলো। 2-1 দাখিলার গলাও তিনি পেলেন। সঙ্গে সঙ্গে আরজুমন্দ বানুও ছুটে এলেন। শাহজাদা আর তার বেগম সঙ্গে সঙ্গে নিচে ছুটে গেলেন। গিয়ে দাঁড়িয়ে পড়লেন দুজনেই, কোনো কথা নেই মুখে। শাহজাদাকে আর বেগমকে অমন ছুটে আসতে দেখে দাখিলারাও চুপ করে গেছে। জাহানারা একেবারে মতিবাগের সিস্তানলতার কুঞ্জের কাছাকাছি। দারা, সুজা, রাওসানারা, আওরঙ্গজেবের মুখের কথা বন্ধ হয়ে গেছে। যাবারই কথা। বর্ষার ভিজে মাটিতে যমুনার গায়ে নানান গর্তে অনেক সাপ থাকে। তাদেরই বিরাট একটা কালো সাপ উঠে এসে ধীরে ধীরে মতিবাগের সেউতি কুঞ্জ দিয়ে বেলির গোড়া ছুঁয়ে যমুনার দিকে ফিরে যাচ্ছিল। আশ্চর্যের কথা, শাহজাদা খুররম দেখলেন কালো সাপটার মাথায় খুব ছোট সাদা মতো দেখতে একটা সাপ কুণ্ডলি পাকিয়ে বসে। ছেলেমেয়েরা সবাই তা দেখে নির্বাক। শাহজাদা খুররম ইঙ্গিতে একজন দাখিলাকে কাছে ডাকলেন, তাকে কি একটা বললেন। অমনি সে দুর্গের সামান বুরুজের দিকে ছুটল। খানিক পরেই দেখা গেল নজুমির হন্তদন্ত হয়ে ছুটে এসেছেন। বৃষ্টিতে তার গা ভিজে। খুররম সব বলে তার কাছে জানতে চাইলেন, এটা কিসের লক্ষণ, কিসের ইঙ্গিত? নজুমির আস্তে জানতে চাইলেন, সাপ দুটো কোথায়? তারা কি এতক্ষণ থাকে? কোথায় চলে গেছে? ও, চলে গেছে। তা শ্বেত সর্প কৃষ্ণ সর্পের মাথায়, এ তো খুবই শুভ লক্ষণ। কিসের লক্ষণ খুলে বলুন। এ দৃশ্য তিনিই দেখেন যিনি ভাবি বাদশাহ। শাহজাদা খুররম ভেতরে ভেতরে কেঁপে উঠলেন। নজুমির ইউনানি ছকমতে সব বিচার করেন। তিনি জানতে চাইলেন, কে দেখেছেন সবার আগে? যিনি দেখেছেন সবচেয়ে আগে তিনিই হিন্দুস্থানের ভাবি বাদশাহ। শাহজাদা ঠিক করতে পারলেন না 3 ছেলে দারা, সুজা, আওরঙ্গজেবের ভেতর সবার আগে কাকে ডেকে জানতে চাইবেন, তোমাদের ভেতর কে সবচেয়ে আগে কালো সাপটার মাথায় কুণ্ডলি পাকিয়ে বসা সাদা সাপটাকে দেখতে পেয়েছ? ওরা শিশু, ওরা সদ্য বালক। ওদের কাছ থেকে সঠিক জবাব পেতে হলে ওদের আলাদা আলাদা করে ডেকে জানতে চাওয়া দরকার। কাকে আগে ডাকবেন তা কিছুতেই ঠিক করে উঠতে পারলেন না খুররম। মতিবাগের সেউতি কুঞ্জ তখন বৃষ্টিতে ভিজে যাচ্ছে। আজ এইটুকু। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।